গল্পকরণে আপনারা শুনছেন হ্যারি রাইডার হ্যাগারের লেখা গল্প রানী সেবার আংটি। আজকে 10ম পর্ব। যা যা ঘটেছে এই কদিনে সংক্ষেপে বলা হলো ওকে। শুনতে শুনতে মুখ হা হয়ে গেল ওর। প্রাচীন রাজাদের কবরস্থান বর্ণনা যখন শুনল সে উত্তেজনায় বলতে গেলে অস্থির হয়ে উঠল। নিশ্চয়ই আপনার হাত দেননি কোনো কিছুতে? প্রায় চেয়ে কথা বলছে হিক্স। বলুন, বর্বর অশিক্ষিত মূর্খদের মতো ওর অমূল্য জিনিসগুলোতে হাত দেয়া ওগুলো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নষ্ট করে দেয় আপনাদেরকেও। আগে যে কাজটা করতে হবে তা হলো একটা তালিকা বানাতে হবে সব জিনিসের, আর একটা নকশা আঁকতে হবে। যদি সম্ভব হয় কিছু কিছু নমুনা এমনভাবে সরিয়ে ফেলতে হবে যাতে পরে জাদুঘরে বসানো হলে এখন যেটা যেভাবে আছে সেটা ঠিক সেভাবেই থাকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন ভাবল সে। সামনে আমার অনেক কাজ। ফাংদের সঙ্গে আপনাদের কোনো ফয়সালা হোক বা না হোক, বুঝতে পারছি আমাকে কমপক্ষে আরো 6 মাস থাকতে হবে এখানে। পরদিন ভোরে হিক্সের ডাকে ঘুম ভাঙল আমার। চোখ খুলে দেখি অদ্ভুত এক স্লিপিং স্যুট পরে আমার ঘরে হাজির হয়েছে সে। কুইককে সঙ্গে নিয়ে গত রাতে বানিয়েছে সে এই স্যুটটা। অসময়ে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য দুঃখিত। বিনীতভাবে ক্ষমা চাইল সে প্রথমেই। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস না করে পারছি না। কি কথা? উঠে বসলাম খাটের উপর। ওই মেয়েটা, ওই যুবতীটা, ওয়ালদা নাগাসটা যার নাম, তার ব্যাপারে কিছু বলুন আমাকে। কি মিষ্টি চেহারা মেয়েটার, আর ওর সাহস কি! আমি যে লাইনের লোক, মেয়ে ছেলে নিয়ে মাতামাতি করার মানায় না আমাকে। কোনো মেয়ে বা মহিলার দিকে গত 20 বছরে সেরকম ভাবে তাকাইনি পর্যন্ত, এবং মনের মতো কাজ পেলে ওই মেয়ের কথা আগামীকাল সকাল পর্যন্ত খেয়াল থাকবে কিনা সন্দেহ। কিন্তু তারপরও বুকে কয়েকবার থাবা দিল সে। এইখানে এইখানে জানেন, ঠিক এইখানে কেমন যেন লাগছে আমার ওই দুটো চোখের কথা মনে পড়লেই। অপ্রস্তুত হাসি হাসল সে। আসলে কি হয়েছে জানেন, সিংহের গুহার বিভীষিকা কাটছেন আমার কিছুতেই। তাই বোধ হয় এত সুন্দর একটা মেয়েকে দেখে। হিক্স, শান্ত কণ্ঠে বললাম। ওই গুহার কোনো সিংহের সামনে দাঁড়িয়ে ওটার মুখে চর মারাচ্ছে তুমি যে মেয়েটার কথা বলছো, তার ব্যাপারে অনধিকার চর্চা করাটা অনেক বেশি বিপজ্জনক। এমনিতেই এই ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে ইতিমধ্যে। দয়া করে আর জটিল করো না। জটিল হয়ে গেছে মানে? মানে আমাদের অলিভার প্রেমে পড়ে গেছে মেয়েটার। তা তো পড়তেই পারে, এ আর এমন আশ্চর্যের কি? না পড়লে বরং বিস্ময়কর লাগতো আমার কাছে। কিন্তু অলিভারের প্রেমে পড়েছে কি না পড়েনি তাতে কি আসে যায়? আমার প্রেমে পড়তে অসুবিধাটা কোথায়? যদিও নিজের নাদুস নদুস শরীরটার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল সে, অলিভারের মতো তেমন একটা সম্ভাবনা নেই আমার। তাছাড়া আগে শুরু করে দিয়েছে বলে শেষ পর্যন্ত জিত ওরই হবে। হয়তো হয়তো না। করুণ হাসি হাসলাম আমি। সবকিছু ঠিক থাকলে শেষ পর্যন্ত অলিভারই জিতবে, কারণ ওই মেয়ে মুরের রানী ওয়ালদা নাগাসটাও প্রেমে পড়ে গেলেন অলিভারের। কি? প্রাচীন রাজাদের কবরস্থানে কি ঘটেছিল অলিভার আর রানী মাকেটের মধ্যে জানালাম হিক্সকে। শুনে প্রথমে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। তার কিছুক্ষণ পরেই অস্বাভাবিক রকম গম্ভীর হয়ে গেল সে। দেখে মনে হলো রেগে গেছে। কাজ বাড়িয়ে দিয়েছে অলিভার। স্বার্থপরের মতো যা করেছে সে, তাতে সীমাহীন দুর্গতির মধ্যে পড়তে হবে আমাদের সবাইকে। ওর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে আমাকে। সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করে গোসল করার জন্য চলে যাচ্ছিল হিক্স। পিছু রেখে থামালাম ওকে। অলিভারকে যত খুশি বোঝাও, আপত্তি নেই আমার। শুধু একটা কথা মনে রেখো, রানী মাকেটার সঙ্গে পারতপক্ষে কথা বলো না, কারণ তোমার কথা শুনে আর চালচলন দেখে তোমার উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণা হতে পারে তার। গতকাল তার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিলে সে দৃষ্টি দেখলে যে কোনো মেয়েরই ওরকম ভুল ধারণা হতে পারে। সকালে ডেকে পাঠানো হলো আমাকে। জশুয়ার ক্ষতস্থানের পরিচর্যা করতে হবে। শেকলমুক্ত বর্ম পরে থাকার কারণে গুরুতরভাবে আহত হয়নি সে, কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছে। ওর খাস কামরায় ঢোকা মাত্র টের পেলাম
অন্যরকম দেখাচ্ছে ওর চেহারা। আমার দলের বাকি সদস্যদের মতো কাপুরুষ আর বাচাল ছাড়া আর কিছুই মনে করিনি আমি ওকে এতদিন। আজ কেন যেন মনে হচ্ছে লোকটাকে চিনতে ভুল করে ফেলেছি আমরা সবাই। মনে হচ্ছে কোনো একটা ব্যাপারে, সেটা যে ব্যাপারেই হোক না কেন, স্থির সিদ্ধান্তে এসেছে সে। কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে লোকটাকে। যত ঝুঁকি থাকুক না কেন, কিছু একটা করার বা ঘটানোর ব্যাপারে ওর মনে আর কোনো দ্বিধা নেই। সীমিত সামর্থ্যে যা যা করা সম্ভব ছিল ওর জন্য করলাম। তারপর বললাম, আপনার ক্ষত তেমন গুরুতর নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অত উঁচুতে লাফিয়ে উঠে ঠিকমতো থাবা দিতে পারেনি সিংহটা, আর আপনিও তখন পড়েছিলেন শিকলওয়ালা বর্ম, তাই বেঁচে গেছেন। মাংসে পছন্দ ধরেনি, তার মানে বিষক্রিয়া দেখা দেয়নি। জোশুয়া বলল, ভিনদেশি ডাক্তার, আপনার সঙ্গে ব্যক্তিগত কথা আছে আমার। অস্বস্তি বোধ করতে লাগলাম, তারপরও মাথা নুইয়ে সম্মতি জানালাম। বলতে শুরু করলো জোশুয়া, ওয়ালদা নাক্সটা বংশ পরম্পরা এদেশের রানী। মন্ত্রণার সভায় পরামর্শের বিরুদ্ধে গিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, আপনাদের দক্ষতার চাতুরি কাজে লাগিয়ে আমাদের চিরশত্রু ফাংদের ধ্বংস করে দেয়া। কাজে সফল হলে আপনাদেরকে আপনাদের পরিশ্রমের চেয়ে বহুগুণে বেশি পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। আপনারা আপনাদেরকে অনেক বড় কিছু মনে করেন। মনে করাটাই স্বাভাবিক। অনেক দিক দিয়ে দুর্বলতা আছে আমাদের, আপনাদের সেসব নেই। অথচ আমরা কিন্তু জানি না আপনাদের দেশে আপনারাই আসলে কত বড়। যাই হন না কেন, এই দেশে কিন্তু আপনারা আমাদের চাকর, ভদ্র ভাষায় বললে ভাড়াটে সৈনিক, ঠিক কিনা? এতটা আক্রমণাত্মক ভাষায় কথা বলছিল জোশুয়া যে, যদিও চুপ করে থাকাটাই ছিল বুদ্ধিমানের কাজ, কিন্তু প্রতিবাদ না করে পারলাম না আমি। বললাম, রাজকুমার, রুক্ষ ভাষা ব্যবহার করছেন আপনি। তাহলে বরং সত্যি কথাটাই বলেই ফেলে আপনাকে। যার জন্য আপনার ভাষায় ভাড়া খাচ্ছি আমরা, তার জন্য আমার ভাষায় জীবন বাজি রাখতে হয়েছে আমাদেরকে। আমার কথা যদি বলি, একটাই পুরস্কার আমার, ছেলের মুক্তি। জানেন কিনা জানি না, আপনার শত্রুদের হাতে দাস হিসেবে বন্দী হয়ে আছে সে। আর ক্যাপ্টেন অলিভারের ওর্মো এখানে এসেছে অ্যাডভেঞ্চারের খোঁজে, যুদ্ধের গন্ধ পেয়ে। এমনিতেই অনেক সহায় সম্পত্তির টাকা পয়সা আছে ওর, এখান থেকে কিছু না পেলে অসুবিধা নেই। আর যাকে আপনারা কালো জানালা বলে রাখেন, আসলে যার নাম হিক্স, সে এসেছে জ্ঞান অর্জনের জন্য। ইংল্যান্ডে এবং আশেপাশে অন্যান্য পাশ্চাত্য দেশগুলোতে কিভাবে বোঝাবো আপনাকে, মরা মানুষ মানে আগের দিনের মানুষ তাদের ভাষা, রাজনীতি, রীতিনীতি এসব নিয়ে গবেষণা করার কারণে এক নামে পরিচিত সে। ভয়ঙ্কর এই অভিযানে আমাদের সঙ্গী হয়েছে শুধু একটা কারণে, আরও অনেক কিছু জানতে পারবে। আর কুইকের কথা যদি বলি, অলিভারকে ছেলেবেলা থেকেই চিনত সে। সেনাবাহিনীতে ছিল, একসঙ্গে যুদ্ধও করেছে কয়েক জায়গায়। মায়া করে বলে একা আসতে দিতে রাজি হয়নি, তাই চলে এসেছে অলিভারের সঙ্গে। তাই নাকি? জোশুয়ার কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। জি, তাই। আসল কথায় আসি। ওয়ালদা নাগাসটা খুবই সুন্দরী একটা মেয়ে মানুষ, যুবতী, সম্ভ্রান্ত বংশীয়। ভিনদেশে কোনো কিছু দেখলে, সেটা ভালো হোক বা মন্দ, যেমন পছন্দ হয়ে যায়, আপনাদেরকে বলা ভালো আপনাদের কোনো একজনকে তেমন পছন্দ হয়ে গেছে তার। কিন্তু আমি আশা করব আপনারা তাকে মনে রাখতে দেবেন না তিনি কে, এবং যে মানুষটা এসবের জন্য দায়ী তিনিও মনে রাখবেন তিনি কে। যদি মনে না রাখেন, তাহলে দয়া করে তাকেও মনে করিয়ে দেবেন। মোরের প্রাচীন রক্তের বাইরে কেউ যদি রানীর দিকে চোখ তুলে তাকায়, তাহলে একটাই পরিণতি তার জন্য, মৃত্যু। এই মৃত্যু কত ভয়ঙ্কর, কত নিষ্ঠুর আর কত ধীরগতির হতে পারে, তা শুধু জানা আছে আমার। হ্যাঁ, আর একটা কথা, এত বড় ধৃষ্টতার শাস্তি শুধু একজনেরই হবে না, বরং যে বা যারা তাকে এ কাজে সাহায্য করবে, তাদেরকেও একই পরিণতি বরণ করতে হবে। ছেলেবেলা থেকেই রানীর সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে আমার, কাজেই আমার হবু স্ত্রী কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার দিকে তাকাতে হবে, সেই সব যেন আর শিখিয়ে দিতে না হয়। আমাদের রানীর বয়স কম,
তার মনটাও অন্যরকম। ভিনদেশীদের সঙ্গে চালচলনে তিনি দোষ দেখেন না, কিন্তু তার অসম্মান মানে আমাদের পুরো জাতির সব নারীর অসম্মান। বুঝতে পেরেছেন? জি। রাগে জ্বলছে আমার পুরো শরীর, তাই আর কথা বাড়ালাম না। কি বলতে গিয়ে কি বলে ফেলি ভেবে সংযত করলাম নিজেকে। তারপর আর কিছু না বলে, এমনকি বিদায় সম্ভাষণটুকু না জানিয়ে চলে এলাম বাইরে। পরে এ ঘটনা যখন বললাম আমার সঙ্গীদের কাছে, আমার মতোই উত্তেজিত হয়ে উঠল সবাই। তবে আমার মনে হয় অন্ধের মতো কাজ করছিল যে বা যারা এতদিন, বিশেষ করে অলিভার, তাদের চোখ খুলে গেল কথাগুলো শুনে। পরে আমাদেরকে বলল সে ব্যাপারটা নিয়ে নাকি কথা বলেছে রানী মাকেডার সঙ্গে। শুনে আমাদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন রানী। নিজের ব্যাপারেও দুশ্চিন্তা জেগেছে তার মনে। তিনি বলেছেন জোশুয়া নাকি চাইলে যা খুশি তাই করতে পারে, কারণ বেশিরভাগ আবারই সমর্থন করে ওকে। কিন্তু কিসের কি? প্রেম বড় সর্বনাশা আবেগ। দুদিন যেতে না যেতেই আবার আগের মতো খাতির হয়ে গেল রানী আর অলিভারের মধ্যে। না আলাদা করা গেল তাদেরকে, না কমল তাদের ভালোবাসা। নিয়তির লিখন, কি আর করা যাবে। ট্র্যাজেডি ধেয়ে আসতে লাগলো আমাদের দিকে। অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর করার কিছুই থাকলো না আমাদের। যাই হোক, মূল ঘটনায় ফিরে যাই। জোশুয়াকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন বিকেলে রানীর মন্ত্রণার সভায় যোগ দেওয়ার জন্য ডেকে পাঠানো হলো আমাদেরকে। ঝামেলা হতে পারে অনুমান করে নিয়ে গেলাম আমরা। সবার মধ্যে সচকিত ভাব। ঝামেলা হলো ঠিকই, কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকম নয়। বিশাল হলরুমে ঢুকে দেখি সিংহাসনে বসে আছেন রানী। আমরা ঢুকতে না ঢুকতেই খুলে গেল এক প্রান্তের বড় বড় কয়েকটা দরজা। বের হয়ে এলো সাদা রোপ পরা আর ধূসর দাড়িওয়ালা 3 জন লোক। বুঝলাম দূত পাঠিয়েছে ফাংরা। নেকাবে মুখ ঢেকে রেখেছেন রানী। তার সামনে দাঁড়িয়ে কুর্নিশ করল লোকগুলো। তারপর ঘুরল আমাদের দিকে, কুর্নিশ করল আমাদেরকেও, কিন্তু জোশুয়া বা অন্য কাউকে সম্মান দেখালো না। মাথা ঝাঁকিয়ে কথা বলার ইশারা করলেন রানী দূতদেরকে। ফাং জাতির রাজা বারং পাঠিয়েছেন আমাদেরকে, আপনাদেরকে বলার জন্য ঠিক যা যা বলেছেন তিনি তাই শোনাচ্ছি। ওয়ালদা নাগাস্টা, আপনাদেরকে সাহায্য করার জন্য যেসব বিদেশি লোক নিয়ে এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের বুদ্ধি কাজে লাগিয়ে দেবতা হারম্যাক এবং আমার মতো তার একজন ভৃত্যের যথেষ্ট ক্ষতি করেছেন আপনি। আমার শহরে একটা তোরণ ধ্বংস করেছেন আপনারা, সেই সঙ্গে মেরে ফেলেছেন আমার অনেক লোককে। আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন আমার এক বন্দীকে, দেবতা হারম্যাকের মুখ থেকে কেড়ে নিয়েছেন তার বলি। ফলে আমাদের উপর খুব রেগে গেছেন তিনি। অনেকগুলো পবিত্র পশুকে নির্বিচারে খুন করেছেন। পাহাড়ের সুরঙ্গে জ্যান্ত কবর দিয়েছেন বেশ কয়েকজন পুরোহিত আর অনেক প্রহরীকে। আরও বড় কথা, আমার গুপ্তচররা খবর দিয়েছেন দেবতা হারম্যাক আর আমার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছেন আপনারা। কিভাবে আরও ক্ষতি করা যায় আমাদের। পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমি, আর ছাড় দেওয়া হবে না আপনাদেরকে। আমি বেঁচে থাকলে একজন আবাটিও বেঁচে থাকবে না মরে। আর কিছুদিন পরেই আমার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছি আমার কৃতদাস সাদা মানুষটার সঙ্গে, যে নাকি আপনাদের কাছে যে বিদেশি ডাক্তারটা আছে তার ছেলে, যাকে আমরা আদর করে ডাকি মিশরের গায়ক। কিন্তু এই উৎসব উদযাপনের পর এবং আমাদের ক্ষেত থেকে ফসল ঘরে আনার পর তলোয়ার হাতে নেব আমি, এবং একজন আবাটিও বেঁচে থাকা পর্যন্ত সেই তলোয়ার ছাড়ব না। জেনে রাখুন, গতরাতে যখন হত্যা করলেন পবিত্র পশুগুলোকে এবং পণ্ড করে দিলেন আমাদের বলির উৎসব, তখন পুরোহিতদের সঙ্গে কথা বলেছেন দেবতা হারম্যাক। নিজের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন আমাদের ফসল তোলার আগেই নাকি তার মুন্ডু গড়াগড়ি খাবে মুরের সমতল ভূমিতে। কথাটার মানে কি বুঝতে পারিনি আমরা, কিন্তু এইটা জানি যে ফসল ঘরে তোলার পর আমি অথবা আমার পরে যে বা যারা শাসন করবে ফাংদের, তারা ঘুমাবে মুরের প্রাসাদে, কারণ ততদিনে দখল হয়ে যাবে আপনাদের দেশ। আমি মনে করি আপনার এখন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আত্মসমর্পণ করুন, কেউ আপনাদের গায়ে আঁচড় পর্যন্ত দেবে না। কিন্তু জোশুয়া, যে কিনা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, এবং ওর সঙ্গে আরও 10 জনকে কোনোদিন ক্ষমা করব না আমি। যেদিনেই হাতের নাগালে পাবো এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারব, কারণ আমি মনে করি না
আমার তলোয়ারের আঘাতে মরার যোগ্যতাটুকু আছে এদের কারোরই। আরেকটা কাজ করতে পারেন আপনি, প্রতিরোধ করতে পারেন আমাকে। সোজা কথায় বললে যুদ্ধ করতে পারেন আমার বিরুদ্ধে। যদি তাই হয় তাহলে দেবতা হারমেকের নামে শপথ করে বলছি, একজন আবাটিকেও জীবিত রাখব না আমি। তবে বিদেশি লোকগুলোকে বাঁচিয়ে রাখব, কারণ তাদেরকে শ্রদ্ধা করি আমি। আরও একজনের কোনো ক্ষতি হবে না। আপনার যে চাকর গতরাতে নেমেছিল পবিত্র পশুদের গুহায়, বীর পুরুষের মতো পালন করেছে নিজের দায়িত্ব। বেঁচে থাকবে আপনার দেশের সব মেয়ে ছেলে, কিন্তু দাস হিসেবে কাজ করে যেতে হবে ওদেরকে আজীবন। তবে আপনার কথা আলাদা, যদি জীবিত ধরা পড়েন তাহলে সসম্মানে রাখা হবে আপনাকে, কারণ আপনি মহৎ হৃদয়ের একজন মানুষ। কথা শেষ হলো দূতের। মুখ তুললেন রানী, তাকালেন তার সভাসদদের দিকে। দেখে বোঝা যাচ্ছে ভয় পেয়েছে সবাই, এমনকি কাঁপছেও কেউ কেউ। আপনাদেরকে তেমন কিছু বলার নেই আমার, দূতদেরকে বললেন রানী। আমি সামান্য একটা মেয়ে মানুষ। জোশুয়া চাচা, কি বলেন আপনি? আপনাকে পাওয়া মাত্র ফাঁসি দেবেন রাজা বারুং। দেশ এবং জনগণের স্বার্থে আপনি কি স্বেচ্ছায় গিয়ে ধরা দেবেন তার কাছে? আপনার আত্মত্যাগের কারণে কিছুটা হলেও হয়তো কমতে পারে তার রাগ। কি? রাগে চেঁচিয়ে উঠল জোশুয়া। আপনি যদি রানী হন তাহলে যে কিনা বলতে গেলে মুরের রাজা, যে আপনার চাচা এবং হবু স্বামী, তার ব্যাপারে এরকম কথা কিভাবে বলতে পারলেন আপনি? আমি গিয়ে আত্মসমর্পণ করব বারুংয়ের কাছে? স্বেচ্ছায় গলায় দড়ি পরব যাতে আমাকে ঝুলিয়ে মারতে পারে সে? জীবনেও না। আমরা যুদ্ধ করব ফাংদের বিরুদ্ধে, ধ্বংস করে দেব ওদেরকে এবং ওদের সেই সিংহমাথার দেবতা হারমেককে। টুকরো টুকরো হয়ে যাবে মূর্তিটা। সেসব টুকরো দিয়ে মন্দির বানাবো আমরা, রাস্তা ঘাট বানাবো। শুনেছিস ফাংকুত্তারা? শেষের কথাটা দূতদের উদ্দেশ্য করে বলল সে। রাগে বিকৃত হয়ে গেছে ওর চেহারা। ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো দূতরা। তারপর একজন বলল, শুনেছি এবং খুব খুশি হয়েছি, কারণ আমরা ফাংরা আপোষের মাধ্যমে না, তলোয়ারের মাধ্যমে যে কোনো বিরোধ মীমাংসা করাটা পছন্দ করি। জোশুয়া, আপনাকে উদ্দেশ্য করে একটা কথাই বলা আছে আমাদের। আমরা আপনাদের দেশ দখল করে নেয়ার আগে পারলে মরে যান, কারণ ফাঁসির দড়ি ছাড়া আর কোনো কায়দায় মানুষকে মারতে জানি আমরা। কথা শেষ করে ধীরস্থিরভাবে প্রথমে রানী সেবাকে, তারপর আমাদেরকে কুর্নিশ করল। ওরা চলে যাওয়ার জন্য ঘুরল। মার সবগুলোকে! রাগে চেঁচিয়ে উঠল জোশুয়া আবারও। মেরে ফেল! কত বড় সাহস, আমাকে হুমকি দেয়, মুরের ভবিষ্যৎ রাজাকে মৃত্যুর ভয় দেখায়। কিন্তু কেউই কিছু করল না। নিরাপদেই প্রাসাদ ছেড়ে বের হয়ে গেল দূতরা। বাইরে ঘোড়া দাঁড়িয়েছিল, যার যার ঘোড়ায় গিয়ে চড়ল ওরা। দূতরা চলে যাওয়ার পর প্রথমে অখণ্ড নীরবতা নেমে এলো দরবারে। তারপর হঠাৎ করেই একদল বানর যেভাবে কিচিরমিচির করে ঠিক সেভাবে একসঙ্গে কথা বলতে শুরু করলো মন্ত্রণা সভার সব সদস্য। পাশের জনের কথা শুনছে না কেউই, মাথায় যা আসছে তাই বের করে দিচ্ছে মুখ দিয়ে। এই হট্টগোল থামল শেষ পর্যন্ত, কারণ দরবার কক্ষে প্রবেশ করল জমকালো পোশাক পরা এক বুড়ো। দেখে মনে হলো কোনো পুরোহিত। কয়েক কদম আগে বাড়ল সে, তারপর চিৎকার করে থামতে বলল সবাইকে। কিচিরমিচির থেমে যাওয়ার পর উত্তেজিত আর বিষমাখা কণ্ঠে আমাদের দিকে ইঙ্গিত করে বলতে শুরু করল বুড়ো। আজ আমাদের সব সমস্যার কারণ এই বিদেশিরা। এরা এখানে আসার আগেও আমাদেরকে অনেকবার হুমকি ধামকি দিয়েছে ফাংরা। তারপরে যথেষ্ট সুখে শান্তিতে ছিলাম আমরা। গৌরব অক্ষুণ্ণ ছিল আমাদের। এই বিদেশিগুলো রাগিয়ে দিয়েছে ওদেরকে। সোজা কথায় বললে ভীমরৌলের চাকে খোঁচা দিয়েছে। পাগল হয়ে গেছে ফাংরা, আমাদেরকে ধ্বংস করে দিতে যাচ্ছে। এখন সবার প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে, তা হলো ঘাট ধরে মুর থেকে বের করে দিতে হবে এই বিদেশিগুলোকে। কথাটা শোনা মাত্র পাশে বসে থাকা লোকটার কানে ফিসফিস করে কি জন্য বলল জোশুয়া। শুনে গলা ফাটিয়ে বলে উঠল লোকটা, না না না, বের করে দেয়া যাবে না ওদেরকে। তাহলে ওরা সোজা গিয়ে হাজির হবে রাজা বারুংয়ের কাছে।
পয়সা লোভে ওর হয়ে কাজ করবে। আমাদের সব গোপন খবর জানা আছে ওদের। এগুলো আমাদের বিরুদ্ধেই ব্যবহার করবে ওরা তখন। আমি বলি কি, 4 শয়তানি এখানে আছে আমাদের হাতে, কোনো ঝুঁকি না নিয়ে এদেরকে সোজা খুন করে ফেললেই তো সব ঝামেলা মিটে যায়। কথা শেষ করে এক টানে তরবারি বের করল সে। সাই সাই করে বাতাসে কোপ মারল কয়েকবার। পিস্তল বের করল কুইক। ধীরে সুস্থে নিশানা করল তলোয়ার গাড়ির দিকে। তারপর শান্ত কণ্ঠে ভাঙা ভাঙায় আরবিতে বলল, খেলনাটা ফেলে দাও। তোমার তলোয়ারটাকে কেন খেলনা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই। কাছেও যেতে হবে না আমাকে, যা করার এখান থেকে করব। চেয়ার ছেড়ে ওঠার আগে লাশ হয়ে যাবে তুমি। ফাংরা কি করলো তোমার প্রাণপ্রিয় দেশটার জানার সুযোগ আর কখনোই হবে না। হাত থেকে তরবারি ছেড়ে দিল লোকটা। এতক্ষণ চুপ করে সব শুনছিল রানী মাকেডা। এবার আবেগপ্লাবিত কণ্ঠে ধীরে স্থিরে বলতে শুরু করলেন, এই বিদেশি লোকগুলো আমাদের অতিথি, আমাদের উপকার করার জন্য এখানে এসেছেন তারা। আপনারা কি আমাদের অতিথিদের মেরে ফেলতে চান? মেরে ফেললে আসলেই কি কোনো লাভ হবে? আপনাদের কি একবারও মনে হয় না মেয়ের বিয়ে অথবা জনগণের ফসল তোলা এগুলো রাজা বারং এর অজুহাত মাত্র? আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না বলে সময় নষ্ট করছেন তিনি। সিদ্ধান্ত কেন নিতে পারছেন না জানেন? এই বিদেশিদের জন্য। তিনি জানেন যে এই লোকগুলো যতক্ষণ আছে আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তার। একটু আগেই তো শুনলেন কি বলেছেন এই 4 বিদেশিদের একজন। কাছেও যেতে হবে না। হ্যাঁ, আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছেন রাজা বারংও। শত্রুর কাছেও যেতে হয় না এদের, তার আগেই ধ্বংস হয়ে যায় শত্রুরা। আর এটাই এদের সবচেয়ে বড় দক্ষতা। ফাংদের বিরুদ্ধে যে তার ক্ষীণ একটা আশা আছে আমাদের, এই বিদেশিদের হত্যা করলে সেটাও নষ্ট হয়ে যাবে। আপনারা কেন বারবার ভুলে যান মুখোমুখি লড়াইয়ে কোনোদিনই পারব না আমরা ফাংদের বিরুদ্ধে। ওরা সংখ্যায় বেশি, ওদের অস্ত্র বেশি, যুদ্ধের কৌশলও আমাদের চেয়ে ভালো জানে ওরা। এবং সবচেয়ে বড় কথা, প্রচণ্ড সাহস আছে ওদের বুকে। আমাদের যদি জিততে হয় অথবা টিকে থাকতে হয় তাহলে কৌশল খাটানো ছাড়া উপায় নেই। ধ্বংস করে দিতে হবে এদের সিংহমাতার দেবতা হারমেকের মূর্তিটা। সবাই জানেন বোধহয়, মূর্তিটা কোনো কারণে ধ্বংস হয়ে গেলে এখানে আর থাকবে না ওরা, চলে যাবে অন্য কোনো জায়গায়। সেখানে গিয়ে আবার মূর্তি বানাবে, বসত করবে। কথাটা আমার না, ওদের ধর্মের। আর যেহেতু ধর্মীয় গোড়ামে আছে ওদের মধ্যে, সেহেতু সেই সুযোগটাও নিতে চাচ্ছি আমি। বলুন, আপনাদের কারো কি ক্ষমতা আছে বিশাল ওই মূর্তিটা রাতারাতি গুড়িয়ে দেবার? নাকি আপনাদের সাহস আছে তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে ফাংদের মুখোমুখি দাঁড়ানোর? আমি যেমন জানি আপনারাও তেমন ভালো করে জানেন কোনোটাই পারবেন না আপনারা। আর সেজন্যই এই বিদেশিদেরকে বলতে গেলে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হয়েছে আমাদেরকে। আর একটা কথা, ওদেরকে খুন করলেই কি ঠান্ডা হয়ে যাবে রাজা বারং এর রাগ? না, বরং আরো 10 গুণ বাড়বে। সেই সঙ্গে বাড়বে তার প্রতিশোধ স্পৃহা, কেটে যাবে তার দ্বিধা। এত কিছু জানার পরও যদি খুন করেন আপনারা আমার অতিথিদেরকে, তাহলে আমি মাকেডা এই মুহূর্তে ঘোষণা করছি আর একজন ওয়ালদা নাগাসটা খুঁজে নিতে হবে আপনাদেরকে, কারণ তখন স্বেচ্ছায় ছেড়ে দিব আমি এই সিংহাসন। অসম্ভব, চেঁচিয়ে উঠল কেউ। এদেশে এখন আপনি একমাত্র মানুষ, রাজবংশের খাঁটি রক্ত আছে যার শরীরে। আপনাদের মতো মানুষদের শাসন করার জন্য রাজবংশের খাঁটি রক্ত থাকতে হবে না কারো শরীরে। আরও একটা কাজ করতে পারেন আপনারা। জোশুয়ার দিকে তাকালেন রানী কয়েক মুহূর্তের জন্য, তারপর দৃষ্টি ফিরিয়ে নিলেন। অন্য কাউকে যে কিনা আপনাদের জন্য উপযুক্ত রাজা নির্বাচন করতে পারেন। হঠাৎ করে রাজা নির্বাচনের দরকার পড়ল কেন আমাদের? জানতে চাইল আরেকজন। কারণ আমার চোখের সামনে আমার অতিথিদের যদি খুন করেন আপনারা, তাহলে সম্ভবত লজ্জায় মারা যাব আমি। রানীর কথা শুনে কথা বন্ধ হয়ে গেল সবার। বোঝা গেল মুখে যাই বলুক, আসলে রানীকে শ্রদ্ধা করে সবাই, ভয় পায়। কি করতে হবে আপনি আমাদেরকে তাই বলুন,
বেশ কিছুক্ষণ নীরবতার পর জানতে চাইল কেউ। একটানে চেহারা থেকে নেকাব সরিয়ে ফেললেন রানী। কি করতে বলি? পুরুষের মতো আচরণ করতে বলি। তলোয়ার চালাতে পারে এমন যত জনকে পাওয়া যায় তাদেরকে সবাইকে নিয়ে সেনাবাহিনী গঠন করুন। ক্ষতি না করে সাহায্য করুন এই বিদেশিদেরকে। আমার বিশ্বাস আপনাদের সাহায্য পেলে আপনাদেরকে বিজয় এনে দিতে পারবে তারা। এখন সিদ্ধান্ত নিন আপনারা। শেষ হয়ে যেতে চান নাকি বেঁচে থাকতে চান? যদি চান আপনাদের নাম নিশানা মুছে যাক এই অঞ্চল থেকে, যদি চান আপনাদের ঘরের ছেলেমেয়েরা দাসী হয়ে থাকুক আমরণ ফাংদের ঘরে, তাহলে খুন করুন এই বিদেশিদেরকে। একসঙ্গে চিৎকার করে উঠল কয়েকজন, না না, বেঁচে থাকতে চাই আমরা। যদি তাই চান তাহলে আবারও বলি, সাহায্য করুন এই বিদেশিদেরকে। আপনাদের সংখ্যা নেহাতি কম না, আর যুদ্ধের আধুনিক কৌশল জানা আছে এই বিদেশিদের। আপনারা যদি অনুসরণ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সঠিক দিক নির্দেশনা দেবেন তারা। অন্তত আগামী কয়েকদিনের জন্য হলেও একটু সাহসী হন সবাই। আমার বিশ্বাস আগামী নবান্নের সময় ফাংরা মুড়ে না, আবারটি হার মেখে ঘুমাবে। আমার আর কিছু বলার নেই, এবার আপনাদের যা খুশি করুন। কথা শেষ করে উঠে দাঁড়ালেন তিনি। চলে যাওয়ার জন্য ঘুরলেন। ইশারায় আমাদেরকেও চলে যেতে বললেন দরবার কক্ষ ছেড়ে। সভাসদদের উপস্থিতিতে রানীর চমৎকার এই ভাষণের ফলাফল ভালোই হলো সবার জন্য। শান্তি প্রতিষ্ঠিত হলো আমাদের আর সভাসদদের মধ্যে। মুরের সংবিধানের পাণ্ডুলিপি হাতে নিয়ে বরাবরের মতো দাম্ভিক আর পাণ্ডিত্য মার্কা মনোভাব শপথ করে বলল সবাই, ফাংদের বিরুদ্ধে যুদ্ধ লাগলে সম্ভাব্য সব রকম উপায়ে আমাদেরকে সাহায্য করবে ওরা। শুধু তাই নয়, যুদ্ধের সময় যা যা আদেশ করব আমরা সব মেনে নেবে। সংক্ষেপে বলল, নিজেদের অস্তিত্ব আর পরিবার নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েছিল মুরদের এই উচ্চ ক্ষমতা সম্পন্ন লোকগুলো যে কিছু সময়ের জন্য হলেও আমাদের প্রতি নিজেদের ঘৃণা ভুলে গিয়েছিল ওরা। এই মন্ত্রণা সভার সদস্যরা ছাড়া জনগণের প্রতিনিধিত্বমূলক আরও কোনো প্রতিষ্ঠান নেই মুরে। তাই এই অধিবেশনেই সিদ্ধান্ত নেওয়া হলো। সহজ করে বললে আইন পাশ করা হলো, সক্ষম সব আবাটি পুরুষদেরকে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হবে সেনাবাহিনীতে। কিন্তু আইনটি যখন জানতে পারল সাধারণ আবাটিরা, তখন সহজভাবে নিল না ব্যাপারটা। কারণও আছে অবশ্য। বেশিরভাগ আবাটি সহজ সরল চাষি। সেনাবাহিনী, যুদ্ধ ইত্যাদি বলতে গেলে ঘৃণা করে ওরা। ছোটবেলা থেকেই শুনে আসছে ওরা হামলা করবে ফাংরা, কিন্তু আসলে সেরকম গুরুতর কোনো লড়াই আজ পর্যন্ত হয়নি দুগোত্রের মধ্যে। মুর ছেড়ে চলে যাওয়ার পর থেকে মুরের বাইরে রয়েছে অসংখ্য ফাংরা, আর মুর দখল করার পর থেকে মুরের ভিতরে আছে আবাটিরা। ব্যাপারটা যেন অনেকটা সমুদ্র দূরবর্তী কোনো দ্বীপের মতো। যুগ যুগ ধরে দুর্ভেদ্য পাহাড়ি দেয়াল রক্ষা করে চলেছে আবাটিদের। তুলনামূলকভাবে অনেক শক্তিশালী হওয়ার পরও সে দেয়াল পার হয়ে আসতে পারছে না ফাংরা। ধ্বংসযজ্ঞ আর লুটপাটের কোনো অভিজ্ঞতাই বলতে গেলে নেই এই আবাটিদের। এমনকি আমার মনে হয় না এসব নিয়ে কখনো কিছু ভাবে ওরা। দৈনন্দিন জীবনের টুকিটাকি ঘটনা এবং পাশের বাড়ির লোকেরা কি করলো না করলো সেসব নিয়েই যত মাথা ব্যথা ওদের। কাজেই যখন ওরা শুনল দখল করতে পারলে ওদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেবে ফাংরা, নির্বিচারে খুন করবে ওদেরকে, ধরে নিয়ে গিয়ে দাসী বান্দি বানাবে ওদের ছেলে মেয়ে আর বউদেরকে, তারপরও যে বা যারা বেঁচে থাকবে তারা না খেতে পেরে মরবে অথবা পাগলের মতো ঘুরে বেড়াবে পাহাড়ে জঙ্গলে, আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, যেন বুঝতেই পারছে না অথবা বুঝতে পারলেও বিশ্বাস করতে পারছে না যা বলা হচ্ছে ওদেরকে। সেনাবাহিনীর ক্যাপ্টেনদের উপদেষ্টা হিসেবে ওদের সঙ্গে টানা কয়েকদিন ঘুরে বেড়ালাম আমি আবাটিদের গ্রামগুলোতে, কিন্তু ঘুম ভাঙাতে পারলাম না ওদের। দেশ বাঁচানোর ডাকে সাড়া দিল না বেশিরভাগ লোকেই। শুধু তাই নয়, কোনো কোনো জায়গায় নির্দিষ্ট করে বললে বিখ্যাত সেই হ্রদটার তীরবর্তী গ্রামগুলোর দিকে গিয়ে তো মহাবিপদে পড়ে গেলাম। পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের উপর। সেনাবাহিনীতে যোগ দেয়া তো দূরের কথা, আমাদেরকে দেখা মাত্র তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এত কিছুর পরও যে কোনোভাবেই হোক 5 কি 6 হাজারের মতো লোক জোগাড় হয়ে গেল। ওদেরকে নিয়ে ক্যাম্প করলাম, আমরা প্রশিক্ষণ দিতে লাগলাম। কিন্তু যে দেশের মানুষদের প্রধান প্রতিনিধি জোশুয়ার মতো একটা লোক, সে দেশের অবাধ্য, অবোধ এবং ভীত লোকদের বেলায় যা হওয়াটা স্বাভাবিক তাই হলো। ক্যাম্প থেকে
নিয়মিত বিরতিতে পালাতে লাগলো 1-2 করে, এবং ওদেরকে কড়া শাসন করতে গিয়ে মাঝে মধ্যে লাশ হয়ে যেতে হলো সেনাবাহিনীর কয়েকজন অফিসারকেও। কোনো লাভ নেই ডাক্তার অ্যাডামস, হতাশ হয়ে একদিন বলল আমাকে কুইক। বাদ দিন এসব, আবাটিদের মতো একদল শোরকে দিয়ে কিচ্ছু হবে না। যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়ে যার যার ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে আছে এদের সবাই। কপালে যা লেখা আছে তাই হবে এদের, হবেই ভালো। আমি বলি কি, এদের সঙ্গে থেকে মরার চেয়ে যত তাড়াতাড়ি পারা যায় ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত আমাদের। জানটাও বাঁচবে, আবার ফেরার পথে বড় কোনো শিকার পেলে মেরে সঙ্গে করে নিয়েও যেতে পারবো ট্রফি হিসেবে। ভুলে যাচ্ছ কুইক, এত লম্বা একটা সময় ধরে এই অসভ্যদের সঙ্গে থাকার বিশেষ একটা কারণ আছে আমার। একই কথা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন হিক্স প্রাচীন রাজাদের কবরস্থানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে সে। কঙ্কালগুলো নিয়ে গবেষণা করতে পারলে আর কিছু দরকার নেই ওর। এবং ক্যাপ্টেন অলিভার ওর্ম। কুইকের কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। কঙ্কালের চেয়েও ভালো আরও বিপজ্জনক কিছু একটা খোঁজ তিনি পেয়ে গেছেন, তাই পড়ে আছেন এখানে জানের পরোয়া না করে। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না সে। উঠে সোজা হয়ে দাঁড়ালো র্যামরডের মতো, তারপর ফুলবাবুর মতো দেখতে কয়েকজন আবাটি অফিসারের দিকে এগোলো। অতিরিক্ত সাজসজ্জার জন্য এই লোকগুলোকে ঘৃণা করে সে, আবার সবসময় কড়া নিয়ম মেনে চলে এবং চলার আদেশ দেয় বলে কুইককেও ঘৃণা করে ওরা। কিন্তু আবাটিদেরকে শুধু আনুগত্যের শিক্ষা দেয়া অথবা যুদ্ধের কৌশল শেখানোতেই থেমে নেই আমাদের কাজ। হিসেব কষে নিশ্চিত হয়েছে অলিভার, প্রাচীন রাজাদের কবরস্থানের নিচ থেকে একটা টানেল বানালে সোজা হাজির হওয়া যাবে সিংহদেবতার মূর্তির পাদদেশে। সেই টানেল বানানোর কাজও চলছে গত কয়েকদিন ধরে। শুনে যেরকম মনে হয়, কাজটা কিন্তু তার চেয়েও অনেক জটিল আর বড়। এই যে আমি বললাম বানানো, আসলে বানানো না বলে পরিষ্কার করে অথবা চালচলনের উপযোগী করা বললে বোধহয় ভালো হবে। কারণ কুজুপিঠের এই রাজার বিশাল কঙ্কালটা যে চেয়ারে বসানো ছিল, অলিভার অনুমান করেছিল ওই চেয়ারের নিচ দিয়ে একটা টানেল এগিয়ে গিয়ে হাজির হয়েছে সিংহদেবতার মূর্তির পাদদেশে। পরে সঠিক প্রমাণিত হয় ওর অনুমান। সত্যি সেরকম একটা প্যাসেজ খুঁজে পাই আমরা। কয়েকশো গজ পর্যন্ত খুব খারাপভাবে নিচের দিকে নেমে গেছে প্যাসেজটা, কিন্তু তারপর সম্ভবত 100 গজ পর্যন্ত এত বেশি ভেঙে চেড়ে গেছে আর নড়েবড়ে হয়ে গেছে ওটার দেয়াল আর ছাদ যে আরও আগে বাড়ার আগে নিজেদের নিরাপত্তার খাতিরেই মেরামত করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। এরকম একদিন প্যাসেজ ধরে এগোতে এগোতে হাজির হলাম অদ্ভুত এক জায়গায়। পুরো প্যাসেজটাই যেন ধসে পড়েছে আমাদের সামনে। বুঝলাম ভয়ঙ্কর ওই ভূমিকম্পের ফল হয়েছে এরকম। অলিভারের যন্ত্রপাতি আর হিসেব ঠিক থাকলে ফাংদের সেই সিংহদেবতার গুহা থেকে 200 ফুট দূরে আছে আমরা এখন। পাহাড়ি দেয়াল আর ছাদ ভেঙে পড়ার পথ আটকে না দিয়ে থাকলে বোঝাই যাচ্ছে সোজা গিয়ে সিংহের মুখে পড়তাম আমরা। কি আর করা যায় সেটাই প্রশ্ন হয়ে দাঁড়ালো আমাদের সামনে। ব্যাপারটা নিয়ে দরবার কক্ষে দেখা করলাম আমরা রানী মাকেডার সঙ্গে। মন্ত্রণা সভার কয়েকজন সদস্যকে ডেকে পাঠালেন তিনি। সবার সামনে অলিভার বলল, কয়েকশো টন মাটি আর পাথর পরিষ্কার করাটা হয়তো সম্ভব, কিন্তু তাতে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, কারণ আবারও গিয়ে হাজির হতে হবে আমাদের ওই সিংহের গুহায়। তাহলে আপনার পরিকল্পনাটা কি? অলিভারের কাছে জানতে চাইলেন রানী। বলছি, তবে তার আগে আমাকে জানতে হবে আপনি কি এখনো চান গুড়িয়ে দেয়া হোক হারম্যাকের মূর্তিটা? চাইব না কেন? আশ্চর্য হয়ে গেলেন রানী। মনে প্রাণে চাই, কিন্তু কতগুলো অসুবিধা আছে ওই কাজে। আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না, তারপরেও যথাসম্ভব সহজ করে বলার চেষ্টা করছি। একাধিকবার বলেছেন আপনি মূর্তিটা ধ্বংস হয়ে গেলে নাকি ধর্মীয় বিশ্বাসের কারণে ওই অঞ্চল ছেড়ে চলে যাবে ফাংরা। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যাবে না ওরা, বরং প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে আপনাদের উপর। দ্বিতীয়ত, মূর্তিটা গুড়িয়ে দেয়া কিন্তু মুখের কথা নয়। আমাদের সঙ্গে যেসব বিস্ফোরক দ্রব্য আছে সেগুলোর ক্ষমতা তো দেখেছেন ইতিমধ্যে। ঠিক জায়গা মতো ঠিকমতো বসাতে পারলে ওই মূর্তিটা উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না। কিন্তু মুশকিলের কথা হচ্ছে কতটুকু বিস্ফোরক দ্রব্য লাগতে পারে সে সম্বন্ধে সঠিক কোনো হিসাব নেই আমার কাছে, কারণ কয়েকবার চেষ্টা করেও মূর্তিটার সঠিক ওজন বের করতে পারিনি আমি।
দূর থেকে দেখে শুধু অনুমানের উপর ভিত্তি করে কাজটা করা সম্ভব হবে না। কাছে যেতে হবে, মাপযোগ করতে হবে। ঠিক একইভাবে মূর্তিটার ভেতরে ফাঁপা জায়গা কতটুকু আছে তাও জানা নেই আমার। তৃতীয়ত, মূর্তিটা উড়িয়ে দিতে হলে একটা কাজ অবশ্যই করতে হবে আমাদেরকে। মূর্তিটার ভিত্তিতে, মানে যেখানে বসানো আছে সেটা তার ঠিক নিচে কমপক্ষে 300 ফুট দৈর্ঘ্যের সুড়ঙ্গ খুঁড়তে হবে। তাও আবার এমনভাবে যাতে কিছুই টের না পায় ফাংরা। আর কাজটা করার জন্য মাত্র 6 সপ্তাহ সময় আছে আমাদের হাতে। কারণ এরপরেই আমাদের ডাক্তার অ্যাডামসের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে রাজা বারুংয়ের মেয়ের। একই সঙ্গে শুরু হচ্ছে ফাংদের নবান্ন উৎসব। এরকম পাথরের জায়গায় সুড়ঙ্গ খোঁড়ার কাজটা খুবই কঠিন আর সময় সাপেক্ষ। কয়েকশো লোক লাগবে আমার, চোখ মুখ বুজে দিনরাত কাজ করবে ওদের। চুপ করে থেকে কিছুক্ষণ কি যেন ভাবলেন রানী মাকেদা। তারপর মুখ তুলে বললেন, বন্ধু, আপনি সাহসী আর এসব কাজে দক্ষ। বলুন, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন? কি করতাম? হাসল অলিভার। যা করার কথা কোনোদিন আপনাদের মাথায় আসতো না তাই করতাম। দুপায়ে ভর দিয়ে চলতে পারে আর দুটো হাত আছে এমন সব আবাটিদেরকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে হামলা করতাম ফাংদের শহরে। ধরুন নবান্ন উৎসবের রাত, যখন ওদের পাহারা কিছুটা হলেও শিথিল হয়ে যেত, উড়িয়ে দিতাম হারম্যাক শহরের সবগুলো রক্ষা তোরণ। ঝড়ের বেগে ঢুকে পড়তাম ভেতরে, কচুকাটা করে তাড়িয়ে দিতাম ফাংদের, দখল করে নিতাম মূর্তিটা। তারপর যদি প্রয়োজন মনে করতাম টুকরো টুকরো করে ফেলতাম ওটাকে। উপস্থিত সভাসদদের সঙ্গে এ ব্যাপারে কিছুক্ষণ কথা বললেন রানী। দেখে বোঝা গেল অপ্রস্তুত বোধ করছে সবাই। ঠিকই বলেছে অলিভার, ওর মতো এত বীরত্ব দেখানো তো দূরের কথা, ওরকম কিছু যে করা যেতে পারে তাও কখনো ভাবেনি কেউ। তাই এখন একরকম প্রস্তাব শুনে চেহারা শুকিয়ে গেছে সবার। যাই হোক, মন্ত্রণা সভার সদস্যদের সঙ্গে পরামর্শ শেষে আমাদেরকে ডাকলেন রানী। বললেন, ওরা কি বললেন জানেন? বললেন আপনার পরিকল্পনাটা নাকি পাকামি ছাড়া আর কিছুই না। আপনার প্রস্তাবের পক্ষে সায় দিলেন না কেউই। ওদের পক্ষে নাকি এই আত্মহত্যার চিন্তার অনুমোদন দেওয়া সম্ভব না। অবশ্য যুক্তিও আছে ওদের কথায়। হাজার বলে কয়ে হারম্যাক শহর আক্রমণ করতে রাজি করাতে পারবেন না আপনি আবাটিদেরকে। ধরলাম আপনারা 4 জন বীরবিক্রমে লড়লেন, কিন্তু আমার লোকদের অবস্থা তো ভালো করেই জানি আমি। হাজার হাজার ফাং সৈন্যদের বিরুদ্ধে কি করতে পারবেন ওদেরকে সঙ্গে নিয়ে? আরও একটা কথা বলেছেন তারা, যার প্রত্যুত্তর দিতে পারি না আমি, কারণ কথাটা যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে আমার কাছে। আমার চাকর হিসেবে 1 বছর কাজ করার শপথ করেছেন আপনারা, তাই আপনাদের উচিত আমার মন্ত্রীদের আদেশ পালন করা। তাদেরকে আদেশ করাটা নাকি ঠিক না। তাছাড়া মূর্তিটা ধ্বংস করে দিতে পারলে যেহেতু অনেক বড় পুরস্কার আছে আপনাদের জন্য, সেহেতু ওই কাজেই নাকি মনোনিবেশ করার দরকার আপনাদের। মন্ত্রণা সভার সব সদস্যদের পক্ষ থেকে আমার চাচা জোশুয়া বলেছেন কথাগুলো, এবং কেউ কোনো প্রতিবাদ করেনি তার সিদ্ধান্তের। রাগে বা লজ্জায় যে কোনো কারণেই হোক লাল হয়ে গেল অলিভারের চেহারা। জিজ্ঞেস করল সে, আপনারও কি একই সিদ্ধান্ত রানী? দয়া করে ভুল বুঝবেন না আমাকে। ফাংদের শহর আক্রমণের কোনোদিনে রাজি করাতে পারবেন না আপনি আবাটিদের। তাই আমিও চাই ওদের মূর্তিটা ধ্বংস করে দিন আপনারা সবাই মিলে। কিন্তু জোশুয়া যেভাবে বলেছেন কথাটা, সেভাবে কাজটা করতে কোনোদিনে বলবো না আমি আপনাদেরকে। খুব ভালো কথা, চেষ্টার কোনো ত্রুটি করব না আমি। শুধু একটা কথা বলবো, আপনার পণ্ডিত মন্ত্রীরা যেরকম ভাবছেন শেষ পর্যন্ত যদি সেরকম না হয় তাহলে দয়া করে দোষ দেবেন না আমাদেরকে। ধর্মীয় গোড়ামি এমন একটা সংস্কার যার উপর ভরসা করা যায় না সব সময়। আমি বিশ্বাস করি না সিংহদেবতার মূর্তি ধ্বংস হয়ে গেলে পরাজয় মেনে নিয়ে সব ছেড়ে ছুড়ে চলে যাবে ফাংদের মতো যোদ্ধা একটা জাতির লোকেরা। প্রফেসর হিক্সকে যখন উদ্ধার করতে গিয়েছিলাম তখন কি করেছিল ওরা মনে করতে পারেন? রাইফেলের ভয় ভুলে গিয়ে প্রাণের মায়া তুচ্ছ করে ঠিকই হাজির হয়েছিল ওই মালভূমিতে। পবিত্র পশুর শোকে কাতর হয়নি। আমার তো মনে হয় পাথরের দেয়াল না থাকলে লড়াই শুরু হয়ে যেত ওদের সঙ্গে আমাদের। যাই হোক, কাজ করতে এসেছি, কাজ করব। 6 সপ্তাহের মধ্যে অত বড় সুড়ঙ্গ খুঁড়তে 250 লোক লাগবে আমার। প্রফেসর হিক্সকে উদ্ধার করতে যারা গিয়েছিল আমাদের সঙ্গে, সেরকম
সাহসী পাহাড়ি লোক হলে ভালো হয় আমার জন্য। দয়া করে জ্যাফেটের নেতৃত্বে এরকম একটা দল গঠন করুন আপনি, আর গ্রামবাসীদের মধ্যে কাউকে নেবেন না ওই কাজের জন্য। কাজ করতে গিয়ে কাজ বাড়াবে ওরা, সামলাতে গিয়ে সময় নষ্ট হবে আমাদের। কাকে কাকে দলে নেবেন সে দায়িত্ব না হয় ছেড়ে দিলাম জ্যাফেটের উপরেই। ঠিক আছে, মাথা ঝাঁকালেন রানী। তাকে সম্মান জানিয়ে দরবার কক্ষ ছেড়ে বের হয়ে এলাম আমরা। পরিশ্রম শুরু হলো আমাদের। কাজটা যেমন কঠিন তেমন বিপজ্জনক। সুড়ঙ্গের মুখে বড় করে গর্ত করি আমরা, তারপর ডিনামাইট ঢুকিয়ে দিই সেখান দিয়ে। নিরাপদ দূরত্বে ফিরে আসি আমরা সবাই। একজন রয়ে যাই আগুন জ্বালানোর জন্য। আগুন দিয়ে প্রাণপণে ছুটে আসে সে। বিস্ফোরিত হয় ডিনামাইট। অনেকক্ষণ পর কেটে যায় ধোঁয়া আর ধুলো। তারপর লোহার দণ্ড আর ঝুড়ি নিয়ে আবার আমরা গিয়ে গর্তে ঢুকি। আলগা মাটি আর পাথরের টুকরো পরিষ্কার করি। তারপর যখন দেখি এগোনোর আর পথ নেই, তখন আবার ফাটাই ডিনামাইট। মাটির এত নিচে, কাব্যিক ভাষায় বললে পাহাড়ের গর্ভে, যে এত গরম তা আগে জানা ছিল না। বাতাসও একেবারে বদ্ধ। কোনো কোনো জায়গায় এত দূষিত যে লণ্ঠন বা মশাল জ্বালিয়ে রাখতে খুব কষ্ট হয়। 100 ফুটের মতো কাজ হওয়ার পরে ধরেই নিলাম আর সম্ভব নয়, কারণ দম বন্ধ হয়ে ইতিমধ্যে মারা গেছে 2 জন। আমাদের সঙ্গে পাহাড়ি লোকেরা সাধারণত আবাটিদের মতো নিচুমনা নয়। তারপরও বারবার বলতে লাগলো আর পারছে না ওরা, ফিরে যেতে চায় সবাইকে নিয়ে। তখন পাহাড়ের দেয়ালের জায়গায় বুঝে ছোট ছোট কিছু ফাটল তৈরি করালো অলিভার। বাতাস চলাচল শুরু হলো। অবস্থার কিছুটা উন্নতি হলো আমাদের। কিন্তু বিপদ কাটল না পুরোপুরি। ভয়ঙ্কর ওই ভূমিকম্পে একেবারে নাজুক হয়ে গেছে সুড়ঙ্গটা। ছাদ আর দুদিকের দেয়াল পরিপরি করছে জায়গায় জায়গায়। জীবনের ঝুঁকি নিয়ে এগোতে হলো আমাদেরকে। 1 ইঞ্চি আগে বাড়ার আগে ভাবতে হয় মরব নাকি বেঁচে থাকব। আরেকটা সমস্যা হয়ে দেখা দিল পানি। অনেকদিন ধরে জমতে জমতে মাটির নিচে ছোট ছোট ঝর্ণার মতো হয়ে গিয়েছিল। বিস্ফোরণের ধাক্কায় সেগুলো গুড়িয়ে গিয়ে আমাদের চলার পথে কখনো কখনো আমাদের গায়ে এসে পড়তে লাগলো জলস্রোত। অতিরিক্ত উত্তাপে আগুনের মতো গরম এবং বিশেষত তামা আর অন্যান্য খনিজ পদার্থে ভরা ওই পানির ছ্যাঁকায় ফোসকা পড়ে গেল আমাদের পায়ের তালুতে, চেহারা আর হাতের চামড়ায়। জমে থাকা পানি সরিয়ে দেওয়ার জন্য এবার মাটিতে গর্ত করতে হলো আমাদেরকে। চুইয়ে চুইয়ে আস্তে আস্তে সরে গেল পানি। পরিষ্কার হলো আমাদের সামনের রাস্তা। এখন একটাই কাজ আমাদের, বলা ভালো অলিভার আর কুইকের। পাহাড়ি লোকদের দলটাকে সঙ্গে নিয়ে সুড়ঙ্গ পরিষ্কার করা। সাধারণ আবাটিদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া বাদ দিয়ে দিয়েছে ওরা। জোড়াতালি দিয়ে কাজটা করতে হয় আমাদেরকেই। ওদিকে এক অর্থে বাদ পড়ে গেছে হিক্সও। ভূগর্ভের প্রচণ্ড গরম সহ্য করতে পারেনি সে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল একদিন। তারপর থেকে ওকে আর সঙ্গে আনা হয়নি। আজকাল দিনের বেশিরভাগ সময় প্রাচীন রাজাদের কবরস্থানই পড়ে থাকে সে। কঙ্কালগুলো নিয়ে গবেষণা করে সে। নকশা আঁকে পুরো জায়গাটার, কি কি আছে সেগুলো তার তালিকা বানায়, এবং ভূগর্ভস্থ শহরটার যেখানে কোনো ধ্বংসস্তূপ পায় সেটা নিয়েই ছোট ছোট প্রবন্ধ লিখে। আমাদের মতো সাধারণ মানুষদের কাছে ওর এই কাজ পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিজ্ঞান আর ইতিহাস নিয়ে কারবার যাদের, তাদের জন্য হিক্সের এই প্রবন্ধগুলো এক কথায় বললে সোনার টুকরো। কাজে ডুবে আছে সে। একদিন দেখা করতে গেলাম ওর সঙ্গে। আমাদের সুড়ঙ্গ খোঁড়ার কাজের অগ্রগতি কতটুকু জানালাম ওকে নিজে থেকেই। মনোযোগ নষ্ট হয়ে যাওয়ায় আমার উপর বিরক্ত হলো সে। অন্যমনস্কভাবে বলে বসল, একটা কথা বলি ডাক্তার, কিছু মনে করো না। আমার কি মনে হয় জানো, তোমাদের এই খোঁড়াখুড়ির কাজ শেষ না হলে ভালো। ফাংদের ওই মূর্তিটা তোমরা গুড়িয়ে দিতে পারলে কি পারলে না তাতে ইতিহাসের কি লাভ? কাপুরুষ আবাটিরা বাঁচল কি মরল তাতে আমার মতো একজন গবেষকের কি? আমি চাই সময়, কিছু খাবার আর পানি এবং একাকিত্ব, যাতে মরার আগে আরও কিছু জেনে যেতে পারি, পৃথিবীর মানুষকে আরও কিছু জানিয়ে যেতে পারি। ওকে বিদায় জানিয়ে ফিরে যোগ দিলাম অলিভার আর কুইকের সঙ্গে। কাজ এগিয়ে চলল আমাদের, থামে না এক মুহূর্তের জন্য। সুবিধার জন্য আমাদেরকে 2 শিফটে ভাগ করে দিয়েছেন অলিভার। দিনের বেলার দায়িত্ব থাকে সে, রাতে কুইক। রোববার দায়িত্ব বদল করে ওরা। দিনের শিফটের কাজ বুঝে নেয় কুইক, আর রাতে এসে যোগ দেয় অলিভার। কখনো কখনো আমাদের কাজ দেখার জন্য
বিনা নোটিশে হাজির হয়ে যান রানী মাকেডা। খেয়াল করছি তখন কাজে থাকে না অলিভার। সুড়ঙ্গের ভিতরে ঘুরে বেড়ায় দুজন কিছুক্ষণ, তারপর হঠাৎ করে উধাও হয়ে যায় কোথায় যেন। প্রেমিক প্রেমিকার পিছন পিছন যাওয়াটা অশোভনীয়, তাই গিয়ে দেখি না রানীকে নিয়ে কেন কোথায় যায় অলিভার। কিন্তু যখনই ফিরে আসে সে, সতর্ক করে দিয়ে বলি, সে টের না পেলেও ওর প্রতিটা পদক্ষেপের খবর রাখছে কেউ না কেউ, জানতে পারছে কোথায় গিয়ে কি করছে ওরা দুজন। আমার কথা হেসে উড়িয়ে দেয় অলিভার। কিন্তু একদিন রানীকে সঙ্গে নিয়ে অলিভার উধাও হয়ে যাওয়ার পর কাজ ফেলে আমিও চললাম, এবং কিছু দূর যেতে না যেতেই অচানা এক লোককে দেখি বড় একটা পাথরের আড়াল থেকে উকি দিয়ে কি যেন দেখছে সামনের দিকে। ভালো মতো তাকিয়ে দেখি রানী মাকেডা আর অলিভারকে দেখা যাচ্ছে সামনে। বুঝতে দেরি হলো না আমার, পাথরের আড়ালে ওই লোকটা আসলে গুপ্তচর, রানীর গোপন অভিসারের খবর জোগাড় করতে এসেছে। সেদিন অলিভার ফিরে আসার পর এই কথাটা বললাম ওকে, কিন্তু এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিল সে খবরটা। সুখচিন্তায় ভাসতে লাগলো আগের মতোই। প্রেমের বেলায় যতটা বেপরোয়া সে, কাজের বেলায়ও কিন্তু তার চেয়েও বেশি মনোযোগী আর অধ্যবসায়ী। সপ্তাহে 2 বার কি বেশি হলে 3 বার বের হয় সুড়ঙ্গ ছেড়ে, উপরে গিয়ে তাজা বাতাস সেবন করে। অন্যরা হাঁপিয়ে গেলেও সে হাঁপায় না, অন্যরা বিশ্রাম নিলেও সে বিশ্রাম নেয় না। প্রাচীন রাজাদের কবরস্থানে যাওয়ার আগে ধ্বংসপ্রাপ্ত শহরটা দেখেছিলাম। সেখানে অতি পুরনো এক মন্দিরের ভেতরে, আপাত দৃষ্টিতে কোনো পুরোহিতের কামরা বলে মনে হয় এরকম এক হতশ্রী জায়গায় একটা বিছানা পেতে নিয়েছে সে। শুধু ঘুমানোর সময়েই গিয়ে হাজির হয় সেখানে। পাহারাদার বা সঙ্গী যাই বলি না কেন, তখন ওর সঙ্গে থাকে শুধু বিশাল এক কুকুর, ফারাও। আগে বলিনি বোধহয়, মাটির এত নিচে দম বন্ধ করা এই অস্বস্তিকর পরিবেশেও ওর সঙ্গে এসেছে কুকুরটা, ওকে ছেড়ে পারতপক্ষে যায় না কোথাও। ফারাওয়ের কথা ভাবলে মাঝে মধ্যে আশ্চর্যই লাগে আমার। আলকাত্রার চেয়েও কালো এই অন্ধকারে কিভাবে দেখতে পায় সে কে জানে, আর বলতে গেলে বদ্ধ বাতাসে ঘ্রাণেই বা পায় কি করে। আরও একটা কথা, আমরা যা করছি তা বুঝে গেছে সে। ডিনামাইট ফাটানোর সময় হলে নিচ থেকে সরে আসে নিরাপদ জায়গায়। এক রাতে এই ফারাওয়ের কারণেই প্রাণে বেঁচে গেল অলিভার। অনেক আগে থেকে আমার মন বলছিল এরকম কিছু একটা ঘটবে। সেদিন সন্ধ্যা 6টার দিকে টানা 8 ঘন্টা কাজ করার পর হিক্সকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরে আসার কথা অলিভারের। কুইকে যাওয়ার সময় হয়নি এখনো, তাই কিছুক্ষণের জন্য দায়িত্ব পালন করবে হিক্স। ওদিকে সারাদিন বাইরে ছিলাম আমি। যুদ্ধের প্রশিক্ষণ না নিয়ে ফিরে গিয়ে ফসল ফলানোর কাজ শুরু করতে চাইছিল বেশ কয়েকজন আবাটি। ছোটখাটো একটা বিদ্রোহ হয়ে গিয়েছিল আমাদের দলের মধ্যে। বাধ্য হয়ে রানী মাকেডার কাছে খবর পাঠাই আমি। অবস্থা দেখার জন্য হাজির হয়ে যান তিনি কাল বিলম্ব না করে। বুঝিয়ে শুনিয়ে রাজি করান বেশিরভাগ আবাটিদের, আর যারা নেতৃত্ব দিয়েছে বিদ্রোহে তাদেরকে কঠোর শাস্তি দেন। সেদিনের মতো শেষ হলো আমার প্রশিক্ষণের কাজ। আগে রানীর মাথা বলতে গেলে খারাপ হয়ে গেছে। নিজের লোকদের একরকম তাড়িয়ে দিয়েছেন তিনি, বলেছেন একাই ফিরতে পারবেন প্রাসাদে, কারো সাহায্যের দরকার হবে না। সুড়ঙ্গের মুখে যেখানে কাজ করছে অলিভার, সেখানে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন তিনি আমাকে। সুড়ঙ্গ মুখের কাছে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে অলিভার, সম্ভবত অপেক্ষা করছে কারো জন্য। কার জন্য তা আর বুঝতে বাকি থাকলো না আমার। এটাও বুঝতে পারলাম ওদের এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত। কাজ কত দূর জানালো অলিভার রানী মাকেডাকে। তারপর দুজনে দুটো লণ্ঠন হাতে নিয়ে হাঁটা ধরল। বোকার মতো দাঁড়িয়ে থাকলাম আমি সুড়ঙ্গের মুখে, নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম অলিভার আর রানীর গমন পথের দিকে। হাঁটতে হাঁটতে ধ্বংসপ্রাপ্ত ওই শহরটার দিকে এগোচ্ছে ওরা। কিছুক্ষণ পর হাঁটতে শুরু করলাম আমিও। অলিভাররা যেদিকে গেছে সেদিকেই যাচ্ছি। কি করে ওরা দুজন তা দেখার জন্য নয়, বরং আজও ওদের পিছনে গুপ্তচর লাগে কি না জানতে চাই। হাঁটতে হাঁটতে ধ্বংসপ্রাপ্ত শহরটার একটা কানাগলির মুখে হাজির হলো দুজনে। আমার আর এগিয়ে লাভ নেই, কারণ কিছুই নেই ওর গলির ভেতরে। অনুমান করলাম কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে ওরা। সঙ্গে করে আনা লণ্ঠনটাও নিভিয়ে দিলাম। কাছেই পড়ে থাকা একটা স্তম্ভের উপর গিয়ে বসলাম। গলির অনেক ভেতরে চলে গেছে ওরা, আলো দেখা যাচ্ছে না, অন্ধকারে ডুবে গেছে আমাদের চারদিক। সিদ্ধান্ত নিলাম ওরা ফিরে আসা না পর্যন্ত বসে থাকব। কিন্তু ক্লান্ত শরীরে লম্বা একটা সময় ধরে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙল আমার। উসখুস করতে লাগলাম,
বারবার মনে হতে লাগলো ফিরে গেলে ভালো হয়। এমনিতেই মনমরা হয়ে আছে কয়েকদিন থেকে, তার উপর আশার কোনো আলো দেখতে পাচ্ছি না সামনে। কেমন একটা অস্থিরতা পেয়ে বসলো আমাকে। ভেঙে পড়লাম মানসিকভাবে। ঠিক তখনই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও যেন কারো ছায়া দেখলাম চোখের সামনে। সঙ্গে সঙ্গে পকেট থেকে ম্যাচ বাক্স বের করে জানালাম একটা কাঠি। সামনে দাঁড়িয়ে আছে জলজন্ত একটা মানুষ। ওর চেহারার উপর সরাসরি পড়েছে জ্বলন্ত ম্যাচ কাঠির আলো। দেখা মাত্র চিনতে পারলাম লোকটাকে। জোশুয়ার খাস চাকর। আমাকে পাশ কাটিয়ে কানাগলির দিকে যাচ্ছে নাকি সে, নাকি কানাগলি থেকে ফিরে এলো, ঠিক বুঝতে পারলাম না। কি চাই এখানে? জিজ্ঞেস করলাম আমি। তাতে আপনার কি? মুখ ঝামটা মেরে পাল্টা প্রশ্ন করল আমাকে লোকটা। ওর এই আচরণ দেখে স্তম্ভিত হয়ে গেলাম। জ্বলতে জ্বলতে একসময় হঠাৎ করে নিভে গেল ম্যাচকাঠিটা। তাড়াহুড়া করে আরেকটা জ্বালালাম, কিন্তু ততক্ষণে উধাও হয়ে গেল লোকটা। বারবার এদিকে সেদিকে তাকিয়েও ওর কোনো চিহ্ন দেখতে পেলাম না। প্রথমেই মনে হলো এক ছুটে গিয়ে ঢুকি ওই গলিতে, অলিভার আর রানী মাকেটাকে সতর্ক করে দিয়ে বলি নজর রাখা হচ্ছে তাদের উপর। কিন্তু রানীর সামনে অলিভারকে কথাটা বললে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে আমাকে। রানী যদি জিজ্ঞেস করেন আমি কেন এলাম তাদের পিছু পিছু, তাহলে কি বলবো? তার চেয়ে সিদ্ধান্ত নিলাম অলিভারকে একা পেলে জানাবো কথাটা। আরেকটা কথা, গুপ্তচরটাকে যেই পাঠিয়ে থাকুক না কেন, আজকের দিনের মতো কাজ শেষ হলো লোকটার, কারণ সে যে চলে গেছে তাতে কোনো সন্দেহ নেই আমার। মাথা এমনিতেই ভার হয়ে আছে হাজার রকমের চিন্তায়, তাই এই ব্যাপারটা নিয়ে আর ভাবতে ইচ্ছে করল না। ফিরে চললাম প্রাচীন রাজাদের কবরস্থানে। কুইক যদি ইতিমধ্যে গিয়ে থাকে সুরঙ্গে, তাহলে নিজের গবেষণাস্থলে ফিরছে হিক্স। ওর সঙ্গে দেখা করে আসি, দেখি কি বলে সে। জায়গা মতোই পাওয়া গেল আমার বন্ধুকে। নির্ধারিত সময়ের অনেক আগে গিয়ে সুরঙ্গে হাজির হয় কুইক, কারণ হিক্সের উপর দায়িত্ব দিয়ে গেছে অলিভার। শোনার পর দুশ্চিন্তা হচ্ছিল ওর, ভরসা রাখতে পারছিল না হিক্সের উপর। ফিরেই আর দেখা করেনি, নিজের কাজ শুরু করে দিয়েছে হিক্স। আমাকে দেখে বরাবর মতো বিরক্ত হলো না এবার, বরং হাসি মুখে বলল, এই জিনিসগুলো নিয়ে যদি চলে যেতে পারতাম মুড থেকে, যদি দেখাতে পারতাম ইউরোপের লোকদের, কম করে হলেও টানা 3 দিনের জন্য আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যেত পত্রপত্রিকায়, তাই না? রাতারাতি বিখ্যাত হয়ে যেতাম আমরা। এই জিনিসগুলো না নিয়ে প্রার্থনা করো যাতে প্রাণ নিয়ে ফিরে দেশে যেতে পারো। তুমি তো ডুবে থাকো নিজের কাজে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে খবর রাখো না। রাখলে এসব কঙ্কাল আর সোনা বাদ দিয়ে পালাতে চাইতে আমার মতোই। ওর নাদোষ নদোষ চেহারায় দুশ্চিন্তার ছাপ পড়ল। কেন? কি হয়েছে? কি হয়েছে জানালাম ওকে। আসলে অলিভারকে দোষ দিয়ে লাভ নেই, সব শোনার পর বলল হিক্স। ওর জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম সম্ভবত। আপনিও করতেন হয়তো, যদি আপনার বয়স আরেক 20 বছর কম হতো। মাথা নাড়ল সে। না, অলিভারকে দোষ দিই না আমি। রানীর ব্যাপারেও কিছু বলার নেই আমার। তার জন্য অলিভারের মতো সুপুরুষ, সুশিক্ষিত, সাহসী একজন যোদ্ধা বলতে গেলে স্বপ্নপুরুষ। হতে পারে তিনি একজন রানী, হতে পারে তিনি অন্য ধর্মের, কিন্তু আসল কথা হলো তিনি একজন মানুষ। প্রেম, ভালোবাসা, কাম বাসনা তার ভেতরে থাকতেই পারে। এখন আর আলাদা করা যাবে না দুজনকে, কিছুতেই না। চুম্বকের সঙ্গে আটকে গেছে লোহা, এখন টানলে কি আর আলগা হবে? কিন্তু আলগা করতে না পারলে কি হবে বুঝতে পারছো না? স্রেফ খুন হয়ে যাবে আমাদের অলিভার, তারপর একই পরিণতি হতে হবে আমাদেরকেও। ভাগ্য ভালো হলে প্রাণে বাঁচিয়ে রাখা হবে আমাদেরকে, কিন্তু ঘাট ধরে বের করে দেওয়া হবে মোড় থেকে। সেটা কি খুব ভালো হবে আমাদের জন্য? চুপ হয়ে গেল হিক্স। আসলে বলার মতো কিছু নেই আমাদের কারোরই। দলনেতা হওয়ার পর অবিবেচকের মতো যা করছে অলিভার, তাতে আমরা এখন নিষ্ক্রিয় দর্শক ছাড়া আর কোনো ভূমিকায় পালন করতে পারি না। দেখতে না পেলেও টের পাচ্ছি ধীরে ধীরে জাল গুটিয়ে নিচ্ছে ভাগ্য। মর্মান্তিক কোনো পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে যেন আমরা সবাই। চলো ডিনার সেরে আসি, পরামর্শ দিলাম হিক্সকে। এই ব্যাপারে নিয়ে কথা বলতে হবে অলিভারের সঙ্গে, আমাদের সবার ভালোর জন্যই আবারও বোঝাতে হবে ওকে। পরে রাত আরেকটু গভীর হয়েছে ততক্ষণে।
পুরনো সেই মন্দিরে গিয়ে ঢুকলাম আমি আর হিক্স। রসদ বলতে যা যা লাগে আমাদের তার সবই রাখি আমরা এখানে। আর আগেও বলেছি বোধহয়, জায়গাটা অলিভারের বাসস্থান। গিয়ে দেখি ডিনার প্রস্তুত। আমাদের জন্য অপেক্ষা করছে অলিভার। প্রাসাদ থেকে প্রতিদিন খাবার পাঠানো হয় আমাদের জন্য। রানীর খাস চাকররা এসে দিয়ে যায় খাবার। আমাদের খাওয়া শেষ হলে পরে এক সময় এসে নিয়ে যায় এটো, থালা বাসন। আর শুধু আমাদের জন্য না, অলিভারের কুকুর ফারাওয়ের জন্য আলাদা করে খাবার পাঠিয়ে দেয়া হয়। যাই হোক, খেয়ে নিলাম আমরা, ফারাওকেও খাওয়ালাম। এটো থালা বাসন নিয়ে গেলেন রানীর চাকররা। তারপর সুবিধাজনক জায়গায় বসে পাইপ ধরালাম তিনজনে। গুপ্তচরটার ব্যাপারে বললাম তখন অলিভারকে। শুনে অপ্রস্তুত হয়ে গেল সে। বলল, এমন কিছুই তো করিনি আমরা যার কারণে আমাদের পেছনে গুপ্তচর লাগানো হতে পারে। রানী বললেন তিনি নাকি একটা স্তম্ভের গায়ে কিসব খোদাই করা লেখা দেখতে পেরেছেন। আমাকে দেখানোর জন্য নিয়ে গেলেন সেখানে। এতে দোষের কি আছে? খোদাই করা লেখা? আকাশ থেকে পড়ল হিক্স। আমার মতো একজন বিশেষজ্ঞ থাকতে তোমাকে ডাকলেন তিনি খোদাই করা লেখা দেখাতে? অলিভার মিথ্যা কথা বলছেন বুঝতে পেরে গম্ভীর হয়ে গেল হিক্স। তা কি বুঝলে ওই লেখা পড়ে? লেখাটা পড়তে পারিনি। দৃষ্টি নামিয়ে নিয়েছেন অলিভার, অপরাধীর মতো কণ্ঠ ওর। কারণ ওই স্তম্ভটা আর খুঁজে পাননি রানী। অস্বস্তিকর নীরবতা নেমে এলো। একটা অপরাধ লোকাতে গিয়ে আরেকটা অপরাধ করে বসবে অলিভার, কখনো ভাবতেই পারিনি আমরা। অলিভার, শেষ পর্যন্ত মুখ খুললাম আমি। আমার মনে হয় এখানে একা ঘুমানোটা ঠিক না তোমার। বাজে কথা। রেগে গেছে অলিভার। গত রাতে কোনো কারণে উত্তেজিত হয়েছিল ফারাও। একবার আমাকে ঘুম ভেঙে গিয়েছিল, তখন চত্বরে কারো পায়ের আওয়াজ শুনতে পাই। কোনো মানুষ তো আসার কথা না এখানে, তাই ধরে নেই ভূত। ঘুমিয়ে পড়ি আবার। এই জায়গাটা কিরকম ভূতুরে দেখতে পাচ্ছেন? ভূত? এবার চেঁচিয়ে উঠল হিক্স। সারাদিন শত শত কঙ্কাল নিয়ে কাজ করি, রাতে ঘুমাই ওগুলোর সঙ্গে। ভূত বলে যদি কিছু থেকে থাকে ওই জায়গাতে, তাহলে তো আমার এখানে যাওয়ার কথা সবার আগে। কই, আজ পর্যন্ত তো দেখতে পেলাম না একটাও। তোমার এখানে যদি ভূত এসে থাকে তাহলে স্বীকার করতেই হবে সেই ভূতের জন্ম দিয়েছে হুৎকার জোশুয়া। ফালতু কথা বাদ দাও অলিভার। আজ রাতে তোমার সঙ্গে থাকতে দাও আমাকে। সুড়ঙ্গের ভিতরে কাজ করবে কুইক, আর রাতে শিফটে পরিচালনার দায়িত্ব ওর উপর। আর ডাক্তার অ্যাডামসকেও থাকতে হবে বাইরে, কারণ প্রশিক্ষণের কাজ করতে হচ্ছে তাকে। আপনাকে এখানে থাকতে দিলে আমার বিপদ কমবে হয়তো, কিন্তু আপদ বাড়বে। এমনিতেই হাঁপানি আছে আপনার, রাতে আরও বাড়বে। মন্দিরের ওই বদ্ধ বাতাসে দম বন্ধ হয়ে পড়ে থাকতে হবে আপনাকে। তাহলে আমাদের সঙ্গে চলো প্রাসাদে, অতিথি ভবনে থাকবে, কারোরই কোনো অসুবিধা হবে না। হবে। রাত 1টার দিকে জটিল একটা কাজ করতে হবে সার্জেন্ট কুইককে। ওকে বলে রেখেছি যদি সাহায্যের দরকার হয় তাহলে খবর দেয়া মাত্র ছুটে যাব আমি। ইংল্যান্ড থেকে আসার সময় ভাগ্যক্রমে সঙ্গে আনা ফিল্ড টেলিফোনটা দেখালো অলিভার ইঙ্গিতে। বিছানার পাশে জায়গা করে নিয়ে বসিয়েছে সে যন্ত্রটা। সঙ্গে আরও কয়েকশো গজ তার থাকলে প্রাসাদে নিয়ে যেতে বসতে পারতাম টেলিফোনটা, তাহলে আর সমস্যা হতো না আমাদের কারোরই। কিন্তু অত তার নেই আমাদের সঙ্গে। আবার এদিকে কাজের খাতিরেই সার্জেন্ট কুইকের কাছাকাছি থাকা দরকার আমার। বলতে না বলতেই অনেকটা কাকতালীয়ভাবে এমন সময় বেজে উঠল ফোনটা। এক লাফে উঠে দাঁড়ালো অলিভার, গিয়ে হাতে নিল রিসিভারটা। টানা 5 মিনিট কথা বলল অপর প্রান্তের লোকটার সঙ্গে। ঝড়ের গতিতে একের পর এক নির্দেশনা দিল তাকে। তারপর তাকালো আমাদের দিকে। দেখলেন তো? মাউথপিসটা হুকে আটকে রাখতে রাখতে বলল সে। এখন আমি এখানে না থাকলে কি হতো? আরেকটু হলে ধসে পড়তো সুড়ঙ্গের ছাদ। আর সত্যি যদি পড়তো তাহলে 10-15 জন পাহাড়ি লোক মারা যেত নিঃসন্দেহে। হাজার বলে কেউ আর রাজি করতে পারতেন না কাউকে কাজ করাতে। এমনিতেই অনেক ঝামেলায় আছে আমরা। আমি এখান থেকে চলে গেলে যেসব বাড়বে বই কমবে না। পারলে এখনই আমি চলে যেতাম সুড়ঙ্গে, কিন্তু এত কাহিল লাগছে যে যেতে মন চাইছে না। চিন্তা করবেন না, কিছু হবে না আমার। আমার সঙ্গে পিস্তল আছে, টেলিফোন আছে, সবচেয়ে বড় কথা ফারাও আছে। জান এবার একটু ঘুমোতে দিন আমাকে, কাল খুব ভোরে উঠতে হবে আমাকে। পরদিন ভোর 5টার দিকে প্রাসাদের অতিথি ভবনে আমাদের ঘরের দরজায় কারো টোকা দেওয়ার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার আর হিক্সের। বিছানা ছেড়ে উঠলাম আমি।
দরজাটা খুললাম। বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকল কুইক। ওর পুরো শরীর ভিজে আছে ঘামে, চেহারা আর জামায় জায়গায় জায়গায় মাটির দাগ। বুঝলাম কাজ শেষ না করেই তাড়াহুড়ো করে আসতে হয়েছে ওকে। ক্যাপ্টেন অলিভার পাঠিয়েছেন আমাকে, হাঁপাতে হাঁপাতে বলল সে। এখনই দেখা করতে বলেছেন আপনাদেরকে। ব্যাপার কি কুইক? ত্রস্ত হাতে কাপড় পরতে পরতে জিজ্ঞেস করল হিক্স। গেলে দেখতে পাবেন, ছোট করে জবাব দিল কুইক। 5 মিনিট পর ভূগর্ভস্থ শহরের ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করলাম আমরা 3 জন। প্রত্যেকের হাতে একটা করে জ্বলন্ত লণ্ঠন। মোটা শরীর নিয়ে আমাদের সঙ্গে কোলে উঠতে পারেনি হিক্স। তার উপর হাঁপানি আছে ওর, তাই পেছন পড়ে গেছে সে। আর কুইক এত ক্লান্ত যে ঠিকমতো দৌড়াতেও পারছে না। আমার সঙ্গে তার রাখা তো পরের কথা। সুতরাং আমি সবার আগে গিয়ে হাজির হলাম মন্দিরে। ভেঙে পড়া দরজার কাছেই অলিভারের বিছানা। দরজা জুড়ে দাঁড়িয়ে আছে লম্বা মানুষটা, হাতে একটা জ্বলন্ত লণ্ঠন। দেখে বোঝা যায় আমাদের জন্য অপেক্ষা করছে সে। পাশেই বসে আছে ওর সেই বিশাল দেহী কুকুর ফারাও। এখানে আসুন, নিচু আর গম্ভীর কণ্ঠে ডাকল অলিভার। একটা জিনিস দেখায় আপনাদেরকে। ঘরের ভেতরে ঢুকে গেল সে। কিছুদূর এগিয়ে গিয়ে থামল, নিচু করল হাতের লণ্ঠনটা। ওর বিছানাটা একেবারেই সাধারণ, স্থানীয়ভাবে নির্মিত। সেটা ডান দিকে মেঝেতে পড়ে আছে কিছু একটা। অনুজ্জ্বল আলোয় কালো দেখাচ্ছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না। নিচু করে ধরলাম ওর লণ্ঠনটা, সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। মরা একটা মানুষ। লোকটার পাশে পড়ে আছে বিশাল এক ছুরি। দেখে বোঝা যায় ছুরিটা ওই মৃত লোকটার হাত থেকেই মাটিতে পড়েছে। কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা দুশ্চিন্তা নেই চেহারাটায়। পৃথিবীর সব সমস্যা থেকে মুক্তি পেয়ে অদ্ভুত এক প্রশান্তি ছেয়ে আছে, যেন গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু একটু নিচের দিকে তাকানো মাত্রই শিউরে উঠলাম। দুফাক হয়ে আছে লোকটার গলা, কামড়ে ছিঁড়ে ফেলেছে কণ্ঠনালী। ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে হিক্স। একসঙ্গে বলে উঠলাম দুজনে, শ্যাড্রেক। হ্যাঁ, শ্যাড্রেক, আমাদের প্রাক্তন পথ প্রদর্শক, বিশ্বাসঘাতক। সেই শ্যাড্রেক যে নিজের জীবন বাঁচানোর জন্য পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল আমাদের সিংহদেবতার কাছে, ফলে উদ্ধার করতে পেরেছিলাম আমরা হিক্সকে। সেই শ্যাড্রেক যাকে ক্ষমা করে দিয়েছেন রানী হিক্স ফিরে আসার পর। সেই শ্যাড্রেক যাকে দুচোখে দেখতে পারত না ফারাও। দেখে তো মনে হয় গোপন অভিসন্ধি নিয়ে এখানে ঢুকেছিল শ্যাড্রেক ওরফে বিড়াল, মন্তব্য করল হিক্স। কিন্তু পাহারাদার কুকুরের কবলে পড়ে গেছে বেচারা। রাতে আমার ঘরে ঢুকে পড়ে সে। মুখ খুলল অলিভার। কখন কিভাবে বলতে পারবো না। বেহুশের মতো ঘুমাচ্ছিলাম আমি, কিন্তু ফারাওয়ের কথা ভুলেই গিয়েছিল সে। আর এই ভুলে যাওয়াটাই কাল হলো ওর জন্য। ফারাওয়ের কবলে পড়ে মরতে হলো ওকে। ওর গলাটা দেখেছেন? দুফাক করে ফেলেছে ফারাও। আর কুকুরটা যখন কামড়ায় তখন কোনো আওয়াজ করে না, টু শব্দ করতে পারেনি শ্যাড্রেক। এমনকি হাতে ছুরি থাকার পরও কিছু করার সুযোগ পায়নি। ঘণ্টাখানেক আগে সুড়ঙ্গ থেকে আমাকে ফোন করে কুইক। আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় আমার। উঠে দেখি তখনও ঘুমিয়ে আছে ফারাও। টেলিফোনের শব্দে এখন আর সুবিধা হয় না ওর। যাই হোক, বিছানা ছেড়ে নামতে যাব, চোখ পড়ল নিচের দিকে। শ্যাড্রেকের লাশের উপর ওর বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিল ফারাও। এখন কথা হচ্ছে, এত রাতে আমার ঘরে এত বড় একটা ছুরি নিয়ে কেন ঢুকতে গেল শ্যাড্রেক? একটা বাচ্চা ছেলেও বলতে পারবে উত্তরটা, উত্তেজিত কণ্ঠে বলল হিক্স। তোমাকে খুন করতে এসেছিল সে, কিন্তু ফারাও এর কথা মনেই ছিল না ওর, কিংবা মনে থাকলেও পাত্তায় দেয়নি সে হাউন্ডের মতো বিশাল কুকুরটার সামনে। কিন্তু আমাকে খুন করার জন্য ওকে পাঠালো কে? সারা জীবন ভাবলে উত্তরটা পাওয়া যাবে না, সহজ গলায় বলল কুইক। আবার শুনতে চাইলে এখনই বলে দিতে পারি আপনাকে নামটা, যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই। ভোরে যা ঘটেছে ভূগর্ভস্থ এই শহরে, মানে অলিভারের ঘরে, একজন পাহাড়ি লোককে দিয়ে সেসব খবর পাঠিয়ে দেওয়া হলো প্রাসাদে, রানী মাকেডার কাছে। কিছুক্ষণের মধ্যেই উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন তিনি, সঙ্গে জোশুয়া এবং তার মন্ত্রণা সভার আরও কয়েকজন সদস্য। সবকিছু দেখার পর খুব ঘাবড়ে গেলেন রানী। কড়া গলায় বললেন জোশুয়াকে, এ ব্যাপারে কিছু বলার আছে আপনার? চেহারায় নিষ্প্রাণ একটা ভাব ফুটিয়ে তুলে জোশুয়া বলল, বিন্দুমাত্র ধারণা নেই আমার। এই খুনিটাকে কে পাঠালো, কেন পাঠালো, কিছুই বুঝতে পারছি না আমি।
আমার মনে হয় প্রতিশোধ নেয়ার জন্য নিজে থেকে কাজটা করেছেন শ্যাড্রেক। পাপের শাস্তি পেয়েছে সে, শেষ পর্যন্ত মরেছে একটা কুকুরের হাতে। বলতে বলতে তাকালো সেই ফারাওয়ের দিকে, কিন্তু ওর সেই দৃষ্টি দেখে আরেকবার চমকে উঠতে হলো আমাকে। বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে সে কুকুরটার দিকে। সবাই চলে যাওয়ার পর হঠাৎ করেই ছটফট করতে শুরু করলো ফারাও। কাঁইকুই করে কি যেন বোঝানোর চেষ্টা করতে লাগলো বারবার। মাটিতে শুয়ে পড়ে পা ছড়াতে লাগলো একটু পরপর। তারপর এক সময় থেমে গেল ওর সেই ছটফটানি। মৃত্যুর কোলে ঢলে পড়ল বেচারা। বুঝলাম গত রাতে ওর খাবারে বিষ মিশানো হয়েছিল, কিন্তু ভাগ্যের কি খেলা, কেন যেন পুরো খাবার খায়নি কুকুরটা। কিছুটা খেয়ে আর মুখ দেয়নি ওর পাত্রে। তার মানে হঠাৎ করে হাজির হয়নি শ্যাড্রেক। জানত বিষ মিশানো খাবার খেয়েছে ফারাও, ধরে নিয়েছিল ভোরের আগে মরে যাবে কুকুরটা। কিন্তু নিয়তি যে ওর অথবা ওদের বিপক্ষে ছিল তা কি কল্পনাও করতে পেরেছিল ওরা? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প রানী সেবার আংটির 10ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।